বিডিওদের সেকশন অফ বিডিওদের সাহায্যে বিএলওদের চাপ দিয়ে, আমরা বিএলওদের বিরুদ্ধে অভিযোগ করছি না, বিএলওদের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে আইপ্যাকের লোকেরা মৃত শিফটিং এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে। আমরা একটা স্যাম্পল উদাহরণও ওদেরও দিয়েছি, আপনাদেরও দেখাচ্ছি যে এই বাংলাদেশি লোকের নাম রেখে দিয়েছে। এর দুটো বউ নাকি, শ্বশুরকে কি করেছে? দুটো বউ না হলে দুটো শ্বশুর কি করে হবে? হ্যাঁ, এই যে আমরা 17,111 বুথের অভিযোগ, সিরিয়াল নম্বর, ডাটা স্পেশাল অবজারভার এবং সিওকে দিয়েছে এবং ওনারা বলেছেন ফিজিক্যাল ভেরিফিকেশান, জোন অবজারভার এবং টেকনোলজি অ্যাপ্লাই করে যতটা সম্ভব ফিল্টার করার তারা চেষ্টা করবেন, এই আশ্বাস আমাদের দিয়েছেন। আর আমরাও কন্টিনিউয়াস লেগে আছি। দ্বিতীয় যে ডিমান্ডটা আমরা করেছি, আপনাদের সামনে যে ডিমান্ডগুলো দিয়েছিলাম তার বাইরে যেভাবে জোন অবজারভার এবং স্টেট অবজারভার দেওয়া হয়েছে, 14ই ডিসেম্বরের পরে যে হিয়ারিং হবে সেখানে লাইভ সিসিটিভি, যেটা সিওর অফিস থেকে, সিও আমাদের বললেন যে আমাদের অফিস শিফট হচ্ছে 20 দিনের মধ্যে। আমরা আশা করব যে হিয়ারিংয়ের আগে অফিস শিফট হবে বা যেখানেই করুন, ওনাদের কন্ট্রোল রুম থেকে যাতে ওই সিসিটিভিগুলোকে মনিটরিং করা হয় এবং সিসিটিভি অফ করে কোনো হিয়ারিং একটা কেসেরও হবে না। ওনারা লিখিত অর্ডারও করেছেন, আমাদের অ্যাসিওর করেছেন যে লোকসভা নির্বাচনের মতো ওয়েবকাস্টিং ক্যামেরা আমরা বন্ধ করতে দেব না। সব পার্টির ক্ষেত্রেই প্রযোজ্য, সবার ক্ষেত্রেই প্রযোজ্য, আমরা নিরপেক্ষ। আমরা বলেছি আমরা ফেভার চাই না, আমরা ফেয়ার চাই। আপনি ফেয়ার ট্রান্সপারেন্ট ওয়েতে এটা করুন। এবং আমরা সিসিটিভি নিয়ে স্যাটিসফাইড। আর একটা বিষয় আমরা আজকে ইস্যুটাকে তুলে ধরেছি, ওনারা বলেছেন যে আপনারা লিখিত সাজেশান দিলে আমরা সিইসিতে বা ইসিআইয়ের ফুল বডির কাছে পাঠাবো ফর দেয়ার অ্যাপ্রুভ্যাল অর ডিসিশন। সেটা হচ্ছে যেভাবে জোন এবং স্টেট অবজারভার দেওয়া হয়েছে, যে 340, 45টা, 50টাতে এসডিও অফিস, বিডিও অফিসে হিয়ারিং হবে, সেই হিয়ারিংয়ে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হবে এবং তিনি যেন স্টেট গভর্নমেন্টের সঙ্গে যুক্ত না থাকেন। স্টেট গভর্নমেন্টের অফিসাররাই হিয়ারিং করবেন, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু সেখানে যেন মাইক্রো অবজারভার হিসাবে নিরপেক্ষ আধিকারিককে নিয়োগ করা হয়, এটা আমরা দাবি করেছি, অ্যাডিশনাল দাবি। এই 17,111টি বুথ, এর মধ্যে স্পেসিফিক কোন জেলা সবথেকে বেশি যেখানে অবৈধ? 294টা বিধানসভার মধ্যে অলমোস্ট 220টা বিধানসভায়, কোথাও 20টা, কোথাও 70টা, কোথাও 100টা, কোথাও 105টা পর্যন্ত আছে। আপনি আইপ্যাকের বিরুদ্ধে একটা অভিযোগ করলেন যে তারা ওটিপি নিয়ে নিচ্ছে, এতে কি বিএলওদেরকে চাপ দেওয়া যে বিএলওরা সরাসরি অভিযুক্ত না ইআরও এইআরওর বিরুদ্ধে? আপনারা বিএলওরা তো পাঠাচ্ছেন আমাদের, আমরা জানছি কি করে? বিএলওরা তো বলছেন বাঁচতে দিন। কালকে ফলতার এক বিএলও, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, 4 ঘন্টা খুঁজে পাওয়া যায়নি, রাত্রে তাকে এনে ভিডিও করা হয়েছে যে আমি সুস্থ আছি, ভালো আছি, আমি ঠিকমতো বিএলওর কাজ করছি। তার বাড়ির লোকই সব জায়গায় অভিযোগ করেছিল যে বাড়ির লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি বিএলও। কালকে ফলতাতে স্টেট অবজারভারের সামনে 17 জন বিএলওকে জয়েন্ট ভিডিও এবং ভিডিও সানুবক্সি, সাদা খাতার ভিডিও সাজিয়ে নিয়ে গিয়ে বলিয়েছে। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, স্টেট অবজারভার আমাদের টাইম দিয়েছে আগামী পরশু দিন, আইদার সঞ্জয় সিং অর শিশির বাজোরিয়া যে কোনো একজন নিয়ে আসবেন,
ফলতার বিজেপির টিমকে। আমাদের বিজেপির কোনো প্রতিনিধি কালকে ছিল না। একজনকে বিজেপি সাজিয়েছে, একজনকে সিপিএম সাজিয়েছে, একজনকে কংগ্রেস সাজিয়েছে, দিয়ে অল পার্টি মিটিং করে দেখিয়ে দিয়েছে যে এভরিথিং ইজ গুড এবং স্যাটিসফ্যাক্টরি ম্যানারে সব কাজ চলছে। আপনি ভাবতে পারেন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বেও চুরি। এরা চুরি করতে বাকি রাখেনি, চোখ চুরি করেছে কদিন আগে বারাসাতে, আর কালকে ফলতাতে রাজনৈতিক দলের প্রতিনিধি চুরি করেছে। স্টেট অবজারভার বলেছে আমি কড়া ব্যবস্থা নেব। আপনারা চিঠি পেয়েছিলেন? আমরা বলেছি নো। আমাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ফলতার যিনি ইনচার্জ মধুদি আছেন, তারা জানিয়েছেন বিজেপি কোনো চিঠি পায়নি, মেলে হাতে কোনো চিঠি পায়নি। সেকেন্ড হচ্ছে বিজেপির কোনো প্রতিনিধি কালকে ছিল না। কংগ্রেস সিপিএমের বিষয় আমি বলতে পারবো না, ওরা বলতে পারবে। বিজেপির কোনো প্রতিনিধি ছিল না। তার মানে বুঝতে পারছেন কি ধরনের চুরি হচ্ছে। এবং 26, 27, 28 যে 1,25,30 লক্ষ এন্ট্রি হয়েছে, এর মধ্যে মিনিমাম 30-40 লক্ষ যাদের হিয়ারিংয়ে ডাকা উচিত ছিল বা নাম থাকা উচিত ছিল না, অর্থাৎ আনম্যাচড ডেথ এবং শিফট লোকের ওটিপি নিয়ে বিএলওদেরকে দিয়ে জোর করে এন্ট্রি করিয়ে দিয়েছে এরা। আইপ্যাকের লোক এবং শানু বক্সির মতো কিছু ভিডিও। স্বাস্থ্য দপ্তর ঘেরাও অভিযানে মতুয়াদের সঙ্গে হাঁটছেন অধীর চৌধুরী। আসবেন অধীর চৌধুরী, হাঁটছেন মতুয়াদের সঙ্গে। হাঁটতেই পারেন, গণতান্ত্রিক দেশ, হাঁটতেই পারেন, হাঁটবেন, আসবেন, কথা বলবেন এবং নিশ্চিতভাবে মতুয়াদের পক্ষে বলবেন। আমরাও বলি, নরেন্দ্র মোদীজি আছেন বলে মমতার পুলিশ মতুয়াদেরকে অ্যারেস্ট করতে পারছে না। শেখ হাসিনাকে অবৈধভাবে সরিয়ে দেওয়ার পরে যত হিন্দু আওয়ামী লীগের কার্যকর্তা এবং হিন্দু বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল, মমতা তাদের জেলে পুরছিল। 85 বছরের বৃদ্ধা মাকে রায়গঞ্জের জেলে রেখেছে, ফরেনার অ্যাক্টস দিয়ে 2 বছরের জেল হয়েছে। নরেন্দ্র মোদীজির সরকার 31/12/2024 পর্যন্ত মমতার অত্যাচারে হিন্দুদের উপর, মতুয়াদের উপর অত্যাচারের জন্য অর্ডার করে বলে দিয়েছেন কোনো রাজ্যের কোনো পুলিশ কোনো হিন্দুকে ডিপোর্ট করতে পারবে না। শুধু হিন্দু নয়, সিএ এর মধ্যে যারা আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, পার্সি আছে, বুদ্ধিস্ট আছে, এদেরকে ডিপোর্ট করতে পারবে না, এদের ডিটেন্ট করতে পারবে না। এই তো পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য একদিকে নরেন্দ্র মোদীর ব্যবস্থা, অন্যদিকে মমতা ব্যানার্জির ব্যবস্থা। এবং অধীর চৌধুরী, তিনি এই রাজ্যের প্রতিষ্ঠিত নেতা, এতবারের সাংসদ। তিনি যেমন কেন্দ্রের বিরুদ্ধেও বলবেন, সাথে সাথে আশা করি রাজ্যের বিরুদ্ধেও বলবেন। আর নরেন্দ্র মোদীজি কী কী দিয়েছেন মতুয়াদের জন্য সেটাও বলবেন। মমতাবালা ঠাকুর মহোদয়া, তার যেমন ঠাকুরবাড়ির পরিচিতি রয়েছে, সম্মানীয় শ্রদ্ধা পরিচিতি, সাথে সাথে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্যও বটে। এটা ইন্ডিজোটের মিছিল না মতুয়া বাঁচানোর মিছিল, এইটা আগে ক্ল্যারিফাই করলে তাহলে লোকের বুঝতে সুবিধা হবে। এরপরেও কি মনে হয় যে যেভাবে এই অভিযোগগুলো আপনারা করছেন, তারপরে মনে হয় যে 100% স্বচ্ছ ভোটার? না না, 100% হবে না, সংখ্যার মধ্যে যাব না। 7ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা আসল সংখ্যা পাবেন, সংখ্যার মধ্যে যাব না। আমরা বলছি লুট হয়েছে 26, 27, 28 স্পেশাল অবজারভার অ্যাপয়েন্ট করার আগে পর্যন্ত। 14ই ফেব্রুয়ারি, 7টা এক্সটেন্ড হয়েছে 14। আর আপনার অবজারভার আসার পরে আপনার এন্ট্রি ফ্লো কমেছে, ডেথ শিফট আনম্যাচের সংখ্যাও বেড়েছে। সে সংখ্যাটা ইলেকশন কমিশন বলবে। আমরা প্রথম দিন থেকে যা বলেছি সেইটা হওয়া উচিত, কিন্তু বিহারের মতো রাজ্য সরকার অসহযোগিতা করেছে, এখনও ডাটা এন্ট্রি দেননি। আর মুখ্যমন্ত্রী যে লেটার প্যাড ইউজ করেছেন ইলেকশন কমিশনারকে অ্যাড্রেস করে, যেভাবে কলকাতাতে হাউসিংয়ে বুথ করার বিরোধিতা করেছেন, এটা কোনো মুখ্যমন্ত্রীর প্যাডে লেখা যায় না। আপনার উচিত ছিল তৃণমূল কংগ্রেসের প্যাড ব্যবহার করার।
কিন্তু তৃণমূল কংগ্রেস তো বলছে যে সময় তো সেই বাড়াতেই হলো, কমিশন সময় বাড়িয়েছে, তৃণমূল বলছে ওদের জয় হয়েছে, তাদের কমিশন জয়। সময় বাড়ানোতেও তৃণমূল বলছে আঙ্গুর ফল টক, আপনি যখন এলেন আঙ্গুর ফল টক। আমি যখন এলাম কি হলো? আপনি যখন এলেন হ্যাঁ বলুন হ্যাঁ বলুন, বলে দিচ্ছি আঙ্গুর আপনি ফল। যখন এলেন তখন বিএলও অধিকার মঞ্চের তরফে বাইরে বিক্ষোভ, গার্ডরেল ঠেলাঠেলি, একটা বিচ্ছিরি অবস্থা। কোনো বিচ্ছিরি অবস্থা হয়? হ্যাঁ, এটাকে আপনি কি এখানে যারা আছে বাইরে, মমতার পুলিশ ওদেরকে ব্যবস্থা করে রেখেছে। আমি আসার আগে ওরা ছিল ওই নীল সাদা মঞ্চে, ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে। এই মাইকের অনুমোদন দেখাতে পারবেন? এটা 144 এলাকা, এখানে মাইক বাজানো যায় 7 দিন ধরে। আমাকে 97-98 বার যেতে হয়েছে কোর্টে। আগামীকাল আমার মালদাতে একটি ধর্মীয় প্রোগ্রাম ছিল, একটি রাজনৈতিক প্রোগ্রাম ছিল। আমার বৈষ্ণবনগরের সবার পারমিশন দেওয়া হয়নি। ধর্মীয় প্রোগ্রাম আমি করব, ধর্মীয় প্রোগ্রামে তো আর কারো অনুমোদন লাগে না। সেখানে বজরংবলীর বড় মূর্তি উদ্বোধন আমি করব, হিন্দু হিসাবে করব, হিন্দুদের নিয়ে করব, পারমিশন দেওয়া হয়নি। আর এখানে 144 ধারা এলাকাতে মাইক বাজিয়ে করছে। এবং এখানে যে ডিসি সেন্ট্রাল ছিল, যিনি অভয়ার কাণ্ডে কি ভাষা প্রয়োগ করেছিলেন সাংবাদিক সম্মেলন করে, তিনি ওই গেট থেকে সবাইকে বাধা দিচ্ছেন। সিওকে নামতে হয়েছে, সাংবিধানিক বডি, সিওকে উপর থেকে নেমে আপনাদেরকে তুলতে হয়েছে। ওইটা দেখান, আমরা এসব অভ্যস্ত, আমরা জানি। আর 4-5 মাস এই লড়াই হবে, একদম অন্তিম জায়গায় চলে এসেছে। হ্যাঁ, একদম চলে এসেছে, অন্তিম জায়গায় চলে এসেছে। আর বেশি দিন আমাদের এই লড়াই দিতে হবে না। আপনাদের সঙ্গে আজকে যে আচরণ করেছে ডিসি সেন্ট্রাল এবং সিএস র্যাঙ্কের অফিসার সাংবিধানিক পোস্টে আছে, তাকে নেমে গিয়ে আপনাদেরকে উপরে তুলতে হয়েছে। এইটা ভালো করে আলোচনা করুন। পশ্চিমবাংলায় সংবিধানের 4র্থ স্তম্ভের অবস্থা সিও অফিসের সামনে কেমন, কলকাতা পুলিশকে কেন লোক মমতা পুলিশ বলে, চটি চাটা বলে, তা আজকে তার প্রমাণ হয়ে গেছে। আমি ভাইপোর কথার উত্তর দেব না, আমি উত্তর দেব না ভাইপোর কোনো ভাইপোরের কথার কোনো উত্তরই দেব না। ভাইপো যার আলোয় আলোকিত পিসিকে আমি হারিয়েছি। আমি চাই মমতা ব্যানার্জি ভবানীপুর ছেড়ে মেটিয়াবুরুজ যাবেন না। মেটিয়াবুরুজ গেলে মিম বা আইএসএফকে হারানোর দায়িত্ব নিতে হবে, আমি পারবো না। তো ভবানীপুরে থাকলে আমি ওনাকে হারাবো। বীরভূমে সোনালী বিবিকে বাংলাদেশের হাইকোর্ট আবার এখানে ফেরত পাঠানো। दादा नेशनल के लिए तो हिंदी में आज आप जब आए थे ना तब विरोध दिखा रहे थे, ये जो साथ ये विरोध बीजेपी डेलीगेशन के साथ नहीं है। ये विरोध नहीं ये विरोध पिछले 7 दिन से कॉन्स्टिट्यूशनल बॉडी इलेक्शन कमीशन ऑफिस का खिलाफ ये लोग कर रहा है। और ये बिना इजाजत लेकर ही ये कर रहा है। ये सब टीएमसी का गुंस है, ये कोई बीएलओ नहीं है। পদকল্পিতা সুকান্ত মজুমদার একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় দাঁড়াবেন, তার উত্তরে তিনি কি বলছেন? এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে যেখানে দল চাইবে তিনি নাকি সেখানেই দাঁড়াবেন। দল চাইলে দার্জিলিংয়েও দাঁড়াতে পারেন তিনি, এমনকি দল চাইলে নন্দীগ্রামেও দাঁড়াতে পারেন। সুকান্ত মজুমদারের যে ভবিষ্যৎবাণী তার জবাব দিয়ে অন্তত এমনটাই বলছেন অভিষেক। খোঁচাও দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে। ঠিক কি বলছেন শোনাই আপনাদের। সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8000 ভোটে জিতত না। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঠিক কি বলেছিলেন এর আগে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শোনাবো আপনাদের। আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের পোঁধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য
উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে, বিশ্বাস করুন। আপনাদের আরো একবার সেই ছবি দেখাবো। এসআইআর ইস্যুতে সরগরম হচ্ছে সিইও অফিস চত্বর ভিতরে।